হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই ব্লগটা ছিল উইকেন্ডের একটা ছুটির দিনে, যেদিন আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির থেকে প্রায় ঘন্টাখানেক দূরে একটি জায়গাটির নাম হলো ফুকুশিমা, যেটি আমাদের ডিস্ট্রিক্ট বলতে পারেন। তো এটা বেশ খানিকটা দূর, প্রায় আমাদের যেতে 1 ঘন্টার মতো সময় লেগেছিল। তো এই জায়গাটাতে আমরা ঘুরতে গেছিলাম। এই জায়গাটির বিশেষত্ব হচ্ছে এখানে রয়েছে জাপানিজদের বহু প্রাচীন মন্দির, এবং যেসব মন্দিরগুলি পাহাড়ের একদম উঁচুতে অবস্থিত, এবং প্রত্যেকটা মন্দিরেরই একটি আলাদা করে মাহাত্ম্য রয়েছে। আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আসার পথে প্রচণ্ড জ্যাম ছিল, তোমাদের সাথে দেখালাম। তো অবশেষে আমরা জায়গাটিতে পৌঁছেছি। আর এই যে এখান থেকে আমরা এখন টুকটুক করে হেঁটে পাহাড়ের দিকে উঠব। প্রথমেই নিচের দিকটা একটুখানি ঘুরে নিচ্ছি যে কি আছে না আছে, তারপরে সব হচ্ছে পাহাড়ের দিকে উঠবো আমরা। তো এই ভিডিওটা যদিও অনেক দিন আগের, তবে সময় ঠিক করে উঠতে পারছিলাম না আপনাদের সাথে শেয়ার করার মতো। তো অনেকটা দেরি হয়ে গেল শেয়ার করতে। তখন বেশ খানিকটা শীত ছিল, এখন যেমন শীতটা নেই। তো আমরা অনেকটা হাঁটাহাঁটি করার পরে ক্লান্ত হয়ে যে তুষারদা বসেই পড়েছে, আর আমরা এদিকে একটুখানি জল নিয়ে মজা করছিলাম। তো আস্তে আস্তে এবার হচ্ছে মন্দিরের দিকে যাব। এখানে এত রকমের মন্দির আছে এবং প্রচুর বড় বড় মন্দির, এবং সেই সব মন্দিরের রুলসগুলো কোথাও না কোথাও অনেকটাই আলাদা। জাপান দেশ কিন্তু অনেক উন্নত একটি দেশ, সেটা আপনারা সবাই জানেন, কিন্তু জাপানিজরা তাদের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি কিন্তু কখনোই ভোলে না, এবং তারা এত উন্নত হওয়ার পরেও তারা চেষ্টা করে তাদের সমস্ত যে প্রাচীন ঐতিহ্য, নিয়মকানুন, সংস্কৃতি সেইগুলোকে বাঁচিয়ে রাখার। সেটি এখানকার বাচ্চাদেরও স্কুলে শিক্ষা দেওয়া হয়, যাতে তাদের যে প্রাচীন ঐতিহ্যের অনুষ্ঠান, গান, নাচ, এগুলো কিন্তু বাচ্চাদেরও স্কুলে শেখানো হয়, যাতে তাদের হাত ধরে এই প্রাচীন ঐতিহ্য সংস্কৃতিগুলি বেঁচে থাকে। তো যেটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর এই পাশে হাঁটছিলাম, এখানে দেখুন একটা এই জায়গাটি যেহেতু অনেকটাই বড় প্লেস নিয়ে, মানে মন্দির এবং পাহাড়ের ওপরে অনেক কোনায় কোনায় অনেক মন্দির আছে, আজকে সবগুলোই নিয়ে যাব। তো এখানে মানে যেহেতু অনেকটা বড় এরিয়া, এবং সবাই আসলে গোটা একটা দিন সময় হাতে নিয়ে ঘুরতে আসে, তো এই জন্য আশেপাশে অনেক রকমের খাবারের দোকানেরও ব্যবস্থা ছিল এখানে। তো এই যে দেখো, এখানে মনে হচ্ছে আজকে কিছু একটা আছে, এরকম লাইট টাইট বাঁধা হচ্ছে। এবার হচ্ছে আমরা প্রথম যে নিচে মন্দিরটা আছে সেই বড় মন্দিরটাতে যাচ্ছি। আর এখানে না মন্দিরে ঢোকার আগে বেশ কিছু নিয়মকানুন থাকে, যেগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে এবং খুবই ভালো লাগে। তো চলো আজকে দেখাই যে কীরকম কী নিয়ম থাকে। তো এই দেখো, এখানে মন্দিরের সামনে ঢোকার আগে এরকম একটি জলের কলের ব্যবস্থা থাকে, যেখানে যার মানেটা হলো আপনি নিজে বেশ ভালোভাবে হাতটা ধুয়ে, মানে শুদ্ধভাবে আর কি প্রণাম করতে পারেন বা মন্দিরে ঢুকতে পারেন, যেটাই হোক। তো দেখুন কত সুন্দর একটা ব্যবস্থা, যে মন্দিরে ঢোকার আগে এরকম একটি কলের ব্যবস্থা। আর জলটা দেখুন কি সুন্দরভাবে ঠিক বাঁশের মধ্যে দিয়ে কলটাকে করা হয়েছে, যেখান থেকে পড়ছে। আর এখানে ওই মন্দিরগুলিতে গেলে না এরকম ধরনের ব্যবস্থা আপনি মোটামুটি সব মন্দিরের বাইরেই দেখতে পাবেন। আর জাপানিজদের মন্দিরগুলিকে জিনজা বা শ্রিন এই নামেই ডাকা হয়। ও হ্যাঁ, আপনাদের সাথে তো বলতেই ভুলে গেছি আমি ঠিক কোন জায়গাটায় এসেছি। যে জায়গাটি এসেছি সেই জায়গাটির নাম হলো শিনবু পার্ক, মাউন্ট শিনবু পার্ক। তো মাউন্ট শিনবু মানে বুঝতেই পারছেন একটা পাহাড়ের ব্যাপার আছে। তো এই পাহাড়ের মধ্যেই মাউন্ট শিনবু যেটা আছে, এর মধ্যেই মাউন্ট শিনবুতেই অনেকগুলি পাহাড় অবস্থিত। আর এখন আমরা যেই সামনে রয়েছি সেটা হচ্ছে অনেক বড় একটা মন্দির, দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর। আর এই মন্দিরেও কিন্তু রয়েছে বেশ কিছু অদ্ভুত নিয়মকানুন। চলুন আস্তে আস্তে আজকে সব কিছুই দেখাবো। তো প্রথমে আমি একটুখানি এই যে ঘন্টাগুলো বাজাচ্ছিলাম। নমস্কার করে তিনতালি দিয়ে।
তো জাপানিজদের নমস্কার করার নিয়মটাও একটুখানি ছোট্ট করে বলি। জাপানিজরা এরকম 3 তালি দেয়, প্রথমে 3 তালি দিয়ে তারপরে হচ্ছে প্রণাম করে, মানে বেশ অদ্ভুত। আর আমার বড় বলছিল তুমি এইভাবে প্রণাম করো, তাই আমি একটুখানি করছিলাম। অনেকটা দেখুন আমাদের মতো কিন্তু প্রণাম করতে হচ্ছে। অনেক সময় দেখবেন আমাদের দেশে অনেক ব্রাহ্মণরা আছে এরকম 3 তালি দিয়ে কিন্তু প্রণাম করে, আমি নিজে দেখেছি অবশ্য। তো আর আমাদের দেশে যেমন প্রণামী বাক্স থাকে, এখানকার এই যে প্রণামী বাক্স দেখুন কেমন হয়। এই যে এটা হলো একটা কাঠের প্রণামী বাক্স, আমাদের দেশের মতো কিন্তু এখানেও এরকম প্রণামী বাক্স থাকে। আর এই পাশে দেখুন, এটা আপনারা অবাক হবেন, এটা হচ্ছে ভাগ্য লটারি। তো এটার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সারা বছরটা কেমন যাবে, এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেলে। তো এই যে দেখুন বিভিন্ন রকমের বক্স রয়েছে, আপনার যেটা থেকে ইচ্ছা আপনি সেটা থেকেই তুলে দেখতে পারেন আপনার ভাগ্য লটারি। তো এটা মোটামুটি অনেকের ক্ষেত্রে জাপানিজরা বিশ্বাস করে যে এটি তাদের মানে ভাগ্যটা সব বলে দেয়, এবং তারা এরকম মন্দিরে আসলে নিজেরা নিজেদেরটা পরীক্ষা করে। আর এপাশে রয়েছে যেগুলো ঝুলছিল সেগুলো হলো তাদের মনস্কামনা অনেকে লিখে রাখে। আর এই পাশে দেখো যে সাদা সাদা টিকিটের মতো ঝুলছে, এগুলো হচ্ছে ভালো হোক বা খারাপ হোক, তারা যে চিরকুটটা পায় সেই চিরকুটটা এখানে ঝুলিয়ে রেখে যায়। মানে ভালো হলেও রেখে যায় এবং খারাপ হলেও এই চিরকুটটা যেটা মানে লটারিতে থাকে সেই চিরকুটটা ঝুলিয়ে রেখে যায় এবং ঠাকুরকে প্রণাম করে বলে। আর এই যে বড় বড় যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ওই লটারিরই মানে অনেক দামি একটা দামি মানে ব্যাপার। ওগুলো 100 ইয়েন করেছিল, এগুলো যেমন 400-500 ইয়েন করে নেবে টাকা। তো যাই হোক, এবার ওখানে আমরা প্রণাম সেরে চলে এসেছি। আর ওই দাদা তো ভাগ্য লটারি পরীক্ষা করেছে, যদিও সেটা বলা উচিত নয়, ওটা ওর দাদার মানে পার্সোনাল ব্যাপার। তো যা এসছে মোটামুটি দাদার মিলেই গেছে। আর এই পাশে দেখো প্রচুর এখানে সমাধি রয়েছে, যেখানে আজকে জাপানিজদের কিছু একটা হয়তো ছিল। প্রচুর জাপানিজরা এই সমাধিতে আসছিল এবং সমাধিতে তারা দেখুন কিভাবে পরিষ্কার করছে। এখানে জাপানিজরা এরকম প্রায় সপ্তাহে সপ্তাহে বলতে পারেন সমাধিতে আসে, এবং আজকে হয়তো কিছু একটা ছিল। আজকে প্রচুর মানুষ এখানে এসেছে, গাড়ি দেখে বুঝতেই পারছেন। আর মানে পার্কিং পুরো ফুল ছিল। তো এবার ওরা হচ্ছে একটু হেঁটে ওপরের দিকে গেল, ওইখানে কিছু নেই, আমি তো নিচেই দাঁড়িয়েছিলাম। মানে উঠতে উঠতে এই যে আমরা আস্তে আস্তে ওঠা শুরু হয়েছে পাহাড়ের ওপরের দিকে। এবার যাই হোক, তো প্রচুর মানুষ দেখলাম ওই সমাধিতে এসছে এবং এসে তাদের প্রিয় মানুষজন যারা আছেন তাদের সাথে আর কি দেখা করতে সমাধিতে এসে ফুল দেয়, তারপরে তাদের পছন্দের খাবার দেয়। যেমন জাপানিজরা বিয়ার খেতে পছন্দ করেন, তো দেখি প্রায়শই দেখা যায় যে এখানকার সমাধিতে এরকম বিয়ার থাকে। তারপর ছোট ছোট মানে বাচ্চাদের যে সমাধিগুলো হয় সেখানে বাচ্চাদের মোজা, বাচ্চাদের জন্য চকলেট, ফুল, মানে বিভিন্ন ধরনের জিনিস দেখেছি এখানে দেওয়া থাকে। মানে আলটিমেটলি যে যা পছন্দ করে সেইগুলো আর কি দেওয়া হয়। এবার আস্তে আস্তে আমরা দেখুন অনেকটা উপরে উঠছি, তবে আমরা একটা বোকামো করে ফেলেছি। সেটা হচ্ছে আমরা চাইলে উপরে গাড়ি নিয়ে আসতে পারতাম, উপরে উঠে দেখি এখানে পার্কিং। যেহেতু আমরা প্রথমবার এসেছি সেহেতু আমাদের অতটা মানে বুঝতে পারিনি যে আমরা গাড়ি নিয়ে আসবো না, হেঁটে হেঁটে আমরা ভেবেছি সবাই হেঁটে আসে। তবে এই হেঁটে হেঁটে আসার মধ্যেও কিন্তু একটা ভীষণ আনন্দ আছে। আমরা মানে এই হেঁটে হেঁটে উঠে কিন্তু সবাই মিলে খুব আনন্দ করছিলাম, এই হাঁটাটাকেও এনজয় করছিলাম, এরকম পাহাড়ের ওপরে হেঁটে হেঁটে ওঠা। তবে এখন দেখুন আর একটা জিনিস দেখাই, জাপানিজদের মানে পাহাড়ের উপরে আপনি সব কিছু মানে যত উপরেই থাকেন না কেন সব রকম সব কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন, কারণ জাপানিজরা এরকম পাহাড়ের উপরে ঘুরতে আসে প্রচুর মানুষ। তো এখানে যেহেতু মন্দির আছে বলে এই কল আছে বা কিছু এরকম কিছু নয়। আমরা এর আগেও আরও অনেক রকম পাহাড়ে গেছি যেখানে কিন্তু কোনো মন্দির নেই, মানুষ হয়তো এমনি যায় বা জানি না যায় কি না, তবে এরকম কল, টয়লেট সব কিছুর কিন্তু ব্যবস্থা আছে। এরপর দেখুন আমরা আরও উপরের দিকে হেঁটে যাচ্ছি, আর হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম বলে একটুখানি জল খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা হচ্ছে আরও উপরের দিকে হাঁটছি, যেখানে এই ওপরটাতে গেলেও আরও একটা মন্দির আছে, সেটা আমরা ভিজিট করব।
তো সেই জন্য উপরের দিকে হাঁটছি আর কি। এই যে সামনে যেটা দেখছো এটা আর একটা মন্দির, আর এই মন্দিরে যে লাল কাপড় মাথায় বাঁধা এই জিনিসটা দেখলে না আমার কেমন একটা যেন ভয় ভয় লাগে। তো আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, সেটা হচ্ছে দ্য ফুটপ্রিন্ট অফ বুদ্ধা। তো এটা দেখুন, জাপানিজদের ঠাকুর বুদ্ধা অনেকেই জানেন। এখানে মানে বুদ্ধার ফুটপ্রিন্ট, পায়ের ছাপ ছিল, যেখানে অনেকেই প্রণাম করে টাকা দেন। তো আমরাও দেখলাম, আমরাও একটুখানি প্রণাম করলাম, করে টাকা দিলাম। তো জাপানিজদের প্রধান ঠাকুর হচ্ছে বুদ্ধা। আর এই পাশে দেখো, এপাশে আরও 2-3টে মন্দির আছে। এগুলো কিন্তু আমরা এখন পাহাড়ের অনেকটা উপরে, আর আমি উপরের ভিউটা তোমাদের সাথে একটুখানি দেখিয়েছিলাম। তো যাই হোক, আর এখানে দেখো একটা ভীষণ বড় ঘন্টা আছে, যেই ঘন্টাটা বাজানোর একটা ভীষণ নিয়ম আছে, অদ্ভুত নিয়ম। সেটা হচ্ছে এই ঘন্টাটা আপনাকে যে এমনভাবে মারতে হবে ওই লাঠিটা দিয়ে, যেটা দেখুন ওইখানে রয়েছে, হ্যাঁ এই বড় লাঠিটা দিয়ে এমনভাবে মারতে হবে যাতে এটি একবারই ঠোকা খায়, দ্বিতীয়বার যাতে ঠোকাটা না খায়। এবং এই আওয়াজটা যতক্ষণ হবে ততক্ষণ আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে, একদম মনোযোগ সহকারে স্থিরভাবে শুনতে হবে দাঁড়িয়ে, তারপরে আপনি ওখান থেকে আসবেন। তো এই রুলসটা এইখানে দেখুন একটা ইংলিশে লেখা নোটিশ লেখা আছে। তো এইখানেই লেখা ছিল দ্য বেল ইজ রিড। এটা মানে এই বেল মানে ঘন্টাটা হলো একটি শান্তির প্রতীক বা আশীর্বাদের মতো। তো যাই হোক, এটার একটা মানে পাওয়ার আছে এই ঘন্টাটার। তো এই যে দেখুন আমি বাজিয়েছি, একবার বাজিয়ে আমি এখানে দাঁড়িয়ে চুপচাপ মানে শুনছিলাম আওয়াজটা মনোযোগ সহকারে, এবং এটি আওয়াজটা বন্ধ হয়ে যাওয়ার পরে মানে চলে এসেছি। তো মানে এটার যে ঘন্টাটা বাজানোর যে নিয়মটা, যে একবারে যাতে লাগে। আরেকটা জিনিস, এই এতটা উঁচুতে এসছি পাহাড়ের ওপরে, তো এখানে টয়লেটে গিয়ে আমি মানে এখানে যে টয়লেট থাকবে, এই যে দেখুন কতটা উঁচুতে এসছি, তো ওইখানে দেখেছেন মানে টয়লেট ব্যবস্থা কত সুন্দর। মানে জাপানের যে কোনো জায়গায় আপনি যে প্রান্তেই থাকেন না কেন, এইসব সুযোগ সুবিধাগুলো খুব আমাকে আকর্ষিত করে। মানে এত সুন্দর মানে ব্যবস্থা থাকে তাদের, যে আপনার কোনো জায়গায় গিয়ে কোনো রকমভাবেই প্রবলেম হওয়ার কথাই নয়, মানে হবেই না। এই যে যেমন মানুষের দূরে দূরে ঘুরতে গেলে এরকম নেসেসারি যেগুলো, যে যেমন জলের কল বা বাথরুম, তো এগুলো দেখুন একদম অ্যাভেলেবেল, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে রয়েছে। আর তারপরে দেখুন আমরা বললাম যে বোকামি করেছি গাড়ি না এনে, এরপরে ওরা দুইজনে গিয়ে আবার গাড়িটা সঙ্গে নিয়ে, যেহেতু আমরা আরও উপরে যাব, আরও উপরে অনেক রকম মন্দির আছে সেগুলো দেখব, তো সেই জন্য আবার গাড়িটা নিয়ে আসা হয়েছে এখন। এই একদম আমরা এখন পাহাড়ের প্রচুর উপরে আছি, প্রচুর উপরে। তো গাড়ি নিয়ে দেখুন আমরা আবার উপরে চলেছি, যে আরও মন্দির আছে, আর কত মানুষ হেঁটে হেঁটে উঠছে। একজন অনেক বয়স্ক মহিলাও দেখলাম হেঁটে হেঁটে উঠছে। তো সেটা হচ্ছে অনেক আশ্চর্য রকমের, যে অনেক বয়স্ক মহিলা। জাপানিজরা সত্যি কথা বলতে অনেক বয়স হলেও তারা এত শক্তিশালী থাকে, মানে এত স্ট্রং থাকে তারা, এই বয়সে এরকম হেঁটে হেঁটে উপরে। আমরা দেখলাম অনেক বয়স, মানে বুড়ো, মানে 60, 70, 80 হবে, তারাও এরকম উপরে উঠছে এগুলো দেখতে। মানে আমরা দেখেও সত্যি অবাক হয়ে গেছি, যেখানে আমরা গাড়ি নিয়ে এসেছি উপরে ওঠার জন্য। আর এই দেখুন এতটা উপরে এসেছি, এখানেও কিন্তু পার্কিং আছে, মানে সব কিছুই, মানে বোঝা যাচ্ছে যে এখানে রেগুলারলি মানুষজন আসে। আর এই দেখুন পার্কিংয়ে কতগুলো গাড়ি রয়েছে, ওখানে লোক বসে রয়েছে, এবং এখানেও দেখুন কল এবং এই যে বাথরুম, এই বাথরুমের ব্যবস্থা কিন্তু আছে। আর আমরা এখন প্রচুর উপরে। তারপরে এসে দেখুন এখানে নষ্ট হয়ে গেছে, দেখো কত কমলা লেবু, কত অরেঞ্জ গাছ ছিল, এখানে অরেঞ্জের বাগান ছিল, আর প্রচুর অরেঞ্জ পড়েছিল মাটিতে, নষ্ট হচ্ছিল। আমার তো খুব খারাপ লাগছিল দেখে। এই অরেঞ্জগুলো আমরা কত দাম দিয়ে কিনি, আর এখানে এত হাজার হাজার অরেঞ্জ পড়ে রয়েছে, আর বিশাল বড় এই অরেঞ্জ বাগানটা ছিল। মানে আমরা এখানে দুটো দেখছিলাম যে অরেঞ্জগুলো কেমন, প্রচুর বড় অরেঞ্জ বাগান, যদিও সেখানে আমরা দেখাতে পারিনি, কারণ মন্দিরের উদ্দেশ্যে এসেছি, মানে না হলে আমাদের অনেকটা সময় লেট হয়ে যাবে। আর এই যে এখন দেখুন উপর থেকে মানে নিচটা পুরোটা দেখা যাচ্ছে, ঠিক কতটা উপরে আমরা আছি।
আর এই উপরের জায়গা দেখুন, পাহাড়ের উপরে একদম কত সুন্দর করে করা জায়গাগুলো, মানুষের বসার জায়গা, শেল্টার সব কিছু আছে। আর এই যে এই মন্দিরটা এখানে খুবই বিখ্যাত, এটা হলো বিড়ালদের মন্দির, বিড়ালদের জন্য প্রার্থনা করা হয়, নেকো শিরিন। তো যাই হোক, এখানে এই মন্দিরের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে নাকি বহু প্রাচীনকালে রেশম, এই মন্দিরটার আশেপাশে রেশম চাষিরা ছিলেন যারা রেশম চাষ করতেন। তো এই রেশমগুলো ইঁদুর খেয়ে নিত। তো যেই কারণে ইঁদুরের হাত থেকে রক্ষা করতে হচ্ছে বিড়াল, মানে ইঁদুরকে তাড়িয়ে বিড়াল রক্ষা করতো। এই জন্য এই মন্দিরটা করা হয় বিড়ালকে উৎসর্গ করে, মানে সবাই এসে বিড়ালের জন্য প্রার্থনা করে। এরপর দেখুন আমরা পুরো মেন জায়গায় চলে এসেছি, একদম পাহাড়ের টপে। এটাই হলো সিনবু ডেক। আসলে এই ডেকটা দেখতে এখানে প্রচুর মানুষ আসে, একদম টপে। তো এবার হচ্ছে আস্তে আস্তে আমরা নিচের দিকে ফিরে যাব। আর এখান থেকে দেখো পুরো শহরটা, ফুকুশিমা শহরটা পুরো দেখা যাচ্ছে, ট্রেন লাইন থেকে শুরু করে সব কিছু। তো এই ছিল আজকের ভিডিও। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা অনেক হাঁপিয়ে গেছি, অনেক টায়ার্ড, এখানে বসে একটু রেস্ট করে আবার আমরা ফিরে যাব যেখানে গাড়ি পার্কিং করেছিলাম সেখানে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের এই ছোট ছোট জাপানের মন্দিরগুলি এবং সেখানকার নিয়মকানুন, অদ্ভুত যে নিয়মকানুন, সেগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। টাটা।